আচ্ছা, তাহলে দেখো, প্রোটিন। এর আগের দিন আমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার পড়েছি। আজকে আমরা পড়বো এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিভাবে প্রোটিন তৈরি হয়, প্রোটিনের তোমার হচ্ছে স্ট্রাকচার, আরো অনেক রকমের স্ট্রাকচার আমরা আজকে পড়বো। তাহলে প্রথমে দেখো, অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা কিভাবে শিখেছিলাম প্রোটিন কিভাবে তৈরি হয়। এই যে দেখো, অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যামাইনো অ্যাসিড একটা আলফা কার্বন থাকে, একটা হাইড্রোজেন থাকে, একটা অ্যামিন গ্রুপ থাকে মানে NH2, একটা কার্বক্সিল গ্রুপ থাকে মানে COOH, আর একটা ভ্যারিয়েবল গ্রুপ থাকে, তাই তো? ওটার পাশে তুমি আর একটা অ্যামাইনো অ্যাসিড ড্র করো, আলফা কার্বন, হাইড্রোজেন, অ্যামিন গ্রুপ। অ্যামিন গ্রুপ মানে NH2, এদিকে কার্বক্সিল গ্রুপ COOH, নিচে ভ্যারিয়েবল গ্রুপ আর। এবার এই দুটো অ্যামাইনো অ্যাসিড কে কিভাবে জোড়া লাগাবা? কার্বক্সিল, আগের কার্বক্সিল গ্রুপ থেকে OH, আর পরের অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন গ্রুপ থেকে একটা হাইড্রোজেনকে H2O করে বের করে দাও। দেখো, OH আর H হলে কি হয়ে যায়? H2O। তাহলে কার্বনের একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল, এদিকে নাইট্রোজেনের একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল। এই দুটো হ্যান্ড দিয়ে এদের মধ্যে বন্ড হয়ে যায়, যেটাকে কি বলে? পেপটাইড বন্ড। না, এক সিঙ্গেল বন্ড। তাহলে এরকম পেপটাইড বন্ড দিয়ে উপর পাশাপাশি দুটো অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগবে। এবার এর পাশে আর একটা অ্যামাইনো অ্যাসিড ড্র করো, কার্বন, আলফা কার্বন, উপরে হাইড্রোজেন, এদিকে অ্যামিন গ্রুপ মানে NH2, এদিকে কার্বক্সিল গ্রুপ COOH, নিচে ভ্যারিয়েবল গ্রুপ আর। কিভাবে জোড়া লাগাবা? এই দিক থেকে OH আর এই দিক থেকে H নিয়ে এসে H2O করে বের করে দাও। এদিকে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে পেপটাইড বন্ড করে দাও। ঠিক তাই না? তাহলে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা জানা থাকলে এগুলোকে বন্ডিং করানো কোনো ব্যাপার না। এবার এটা যদি 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড হয়, এটা যদি 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড হয়, আর এটা যদি লাস্ট অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে এর এনটা ফ্রি আছে, তাহলে এটাকে বলে এন টার্মিনাল। আর এদিকে সিটা ফ্রি আছে, তাহলে এটাকে কি বলে? সি টার্মিনাল। তাহলে এরকম করে অ্যামাইনো অ্যাসিড গুলো পর 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 জোড়া লেগে লেগে এক একটা বন্ড কি পেপটাইড বন্ড, একই না? এক একটা বন্ড পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। সেই জন্য অনেকগুলো পেপটাইড বন্ড মিলে যেহেতু একটা প্রোটিন বানাচ্ছে, তাই এটাকে বলে পলিপেপটাইড। কি বুঝলা তো? পলি মানে কি? মেনি। মেনি। আর পেপটাইড কেন? কারণ অনেকগুলো পেপটাইড বন্ড এখানে আছে, তাই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে। তাহলে এরকম করে প্রোটিন গুলো পরপর জোড়া লেগে, অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে 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 পেপটাইড বন্ড দিয়ে প্রোটিন তৈরি হয়। তাই প্রোটিন আর আর পলিপেপটাইডস। ঠিক আছে, দে আর লিনিয়ার চেইনস অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড বাই পেপটাইড বন্ডস অ্যাজ শোন ইন ফিগার 9.3। 9.3 ফিগার কোথায় আছে? ফিগার 9.3। ফিগার 9.3 কোথায় গেল? ফিগার 9.3। এটা ফিগার না টেবিল? ফিগার 9.3 বলেছে। ফিগার 9.3 মানে হচ্ছে তোমার এইটা, চলে আসো। এই যে এইটা, এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মানে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। শুধু এটা দেখবা বলেছি, পরেগুলো এখনো দেখবা না। সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, ওগুলো পরে বলছি। কি বোঝা গেল তো? এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা 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 এরকম করে অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর পেপটাইড বন্ড দিয়ে জোড়া লেগে 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 প্রোটিনটা বানাচ্ছে। প্রোটিনের এটা লিনিয়ার চেন বানাচ্ছে। প্রোটিনের লিনিয়ার চেন, লিনিয়ার মানে সোজা, সোজা চেন বানাচ্ছে। তো এরকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিনের যদি লিনিয়ার চেন হয়, তাহলে ওটাকে বলে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। কি বলে? প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। এবার দেখে নাও, স্যার এরকম কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয়? আগের দিন আমি কি শিখেছি? 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। ভিডিওটা দিয়েছি না? গ্রুপে দিয়েছি না? ভিডিও এখনো গ্রুপে দেইনি। আগের দিন রেকর্ড করেছিলাম তো, যাওয়ার তো কথা। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। 20টা, হ্যাঁ, 20টা ভেরিয়েবল গ্রুপের জন্য, এই যে আর গ্রুপের জন্য। এই আর গ্রুপ 20 রকমের আর গ্রুপ হয়, তার উপরে ডিপেন্ড করে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড। কি কি হয়?
অনেক আছে, অ্যালানিন, সিস্টিন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, হেন তেন। আর তোমাদের বইতে ছবি আছে কয়টা? তিনটার মাত্র, গ্লাইসিন, অ্যালানিন আর সেরিন, তিনটার ছবি আছে, তাই তো? তো 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়, তো 20 রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে, প্রোটিন বলেছে কি একটা হেটেরো পলিমার, নট এ হোমো পলিমার। এবার স্যার, হেটেরো পলিমার কি আর হোমো পলিমার কি, ভালো করে শোনো। প্রোটিন, ধরে নাও এটা একটা হচ্ছে, এটা একটা পলিমার। আগে বোঝো এটাকে এটাকে কি বলে? পলিমার। পলিমার। আর পলিমারের এক একটা ইউনিটকে বলে মনোমার। পলিমারের এক একটা ইউনিটকে কি বলে? মনোমার। মানে তুমি ভাবো, মনোমার গুলো হচ্ছে এক একটা পুঁথি। এই পুঁথিগুলোকে তুমি সুতো দিয়ে লাগিয়ে লাগিয়ে তুমি যদি একটা চেন বানাও, তাহলে ওটাকে বলে মনো পলিমার। মনোমার দিয়ে আমরা কি বানাই? পলিমার, তাই তো? এবার এই মনোমার গুলোকে তুমি ভাবো অ্যামাইনো অ্যাসিড। মানে পুঁথিগুলোকে তুমি ভাবো অ্যামাইনো অ্যাসিড, তাহলে পুঁথিগুলোকে যদি আমি পেপটাইড বন্ড দিয়ে জোড়া লাগাই, পেপটাইড বন্ড গুলোকে ভাবো তুমি সুতো, তাহলে অ্যামাইনো অ্যাসিডের পলিমার তৈরি হয়ে গেল, তাহলে ওটাকে বলবো পলিপেপটাইড, মানে প্রোটিন। কি বুঝলা তো? এইবার ব্যাপারটা হচ্ছে যে, অ্যামাইনো অ্যাসিড কত কত রকমের হয়? 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। তো একটা পলিপেপটাইডে সবগুলো অ্যামাইনো অ্যাসিড কি একই রকমের হবে নাকি আলাদা আলাদা হবে? ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা রকমের হবে। মনে করো এটা অ্যামাইনো অ্যাসিড নাম্বার 1, এটা অ্যামাইনো অ্যাসিড নাম্বার 5, এটা অ্যামাইনো অ্যাসিড নাম্বার 7, এটা মনে করো অ্যামাইনো অ্যাসিড নাম্বার 3, এটা মনে করো অ্যামাইনো অ্যাসিড নাম্বার 18, এটা মনে করো অ্যামাইনো অ্যাসিড নাম্বার 14, এটা মনে করো অ্যামাইনো অ্যাসিড নাম্বার 7, যা খুশি। মানে একটা পলিপেপটাইডের মধ্যে যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে, কোনো গ্যারেন্টি নেই যে অ্যামাইনো অ্যাসিড গুলো সবগুলোই সেম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা পলিপেপটাইডের মধ্যে যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকুক না কেন, সবগুলো অ্যামাইনো অ্যাসিড যে সেম হবে তার কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য এই পলিমারকে বলে হেটেরো পলিমার। এটাকে কি বলে? হেটেরো পলিমার। মানে ইয়েগুলো, ইউনিট গুলো আলাদা আলাদা, মানে মনোমার গুলো আলাদা আলাদা। কিন্তু যদি এমন কোনো পলিমার হতো, যদি এমন কোনো পলিমার হতো যেখানে প্রত্যেকটা মনোমারই মনে করো সেম, হ্যাঁ, মনে করো এটাও যদি টাইপ এ হয়, এটাও এ, 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 সব সেম, তাহলে আমি বলতাম ওটা হোমো পলিমার। হোমো মানে সেম, হেটেরো মানে আলাদা। স্যার এরকম কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ, স্টার্চ। কিন্তু স্টার্চ তো আর প্রোটিন না, তাই কি না? আমরা পড়ছি কি? আমরা পড়ছি প্রোটিন। আর স্টার্চ হয়ে গেল কি? সুগার। স্টার্চের যেমন প্রত্যেকটা মনোমারই হচ্ছে তোমার গ্লুকোজ। তাহলে দেখো একটা এক্সাম্পল কি দিলাম, স্টার্চ। স্টার্চকে হোমোপলিমার বলে কারণ ওর প্রত্যেকটা মনোমারই সেম, সবগুলোই কি বললাম? গ্লুকোজ। সবগুলোই গ্লুকোজ। কিন্তু পলিপেপটাইড মানে প্রোটিনের ক্ষেত্রে ওটা হয় না। প্রোটিনের ক্ষেত্রে যে অ্যামাইনো অ্যাসিড যে দিয়ে যে তৈরি, অ্যামাইনো অ্যাসিড গুলো সবগুলো সেম নাও হতে পারে। তো এইখানে দেখো, এখানে লেখা আছে যে যে প্রোটিন ইজ a protein is a heteropolymer and not a homopolymer. A homopolymer has only one type of monomer repeating in n number of times. সেটা এখন কতগুলো থাকবে, n মানে এখানে 100 হতে পারে, 1000ও হতে পারে, ওটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, এবার চলে আসো, তোমরা একটা জিনিস শিখবা, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেগুলো যেগুলো আমাদের বডি বানাতে পারে না, বডির ভিতরে তৈরি হয় না। যে এই দে হ্যাভ টু বি সাপ্লাইড থ্রু আওয়ার ডায়েট, যেগুলো খাবারের মাধ্যমেই আমরা পাই, যেগুলো যেই অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি বানাতে পারে না। যেমন ডায়েটারি প্রোটিন, ওগুলোর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, এগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। আর তাহলে আর একটা হচ্ছে কি, নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল মানে কি, তোমার বডি যেই
অ্যামাইনো অ্যাসিড গুলোকে বানাতে পারে, যে দোজ হুইচ ইওর বডি ক্যান মেক while we get essential amino acid through our diet। আর যেখানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি বানাতে পারে না, যেটা আমরা আমাদের ডায়েট বা ফুডের মাধ্যমে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে এসেনশিয়াল। তো অনেকেই ব্যাপারটা হচ্ছে, এবার তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে, অনেকে ভেজিটেরিয়ান হয়, হ্যাঁ কি না? অনেকে ভেজিটেরিয়ান হয়। এবার ভেজিটেরিয়ানের মধ্যে মনে করো সে মনে করো কি খাচ্ছে, সে মনে করো ভাত খাচ্ছে, রাইস। ঠিক আছে, এবার রাইসের মধ্যে কি আছে? রাইসের মধ্যে আছে সুগার। তো ওর বডি কি করে? সুগার দিয়েই অ্যামাইনো অ্যাসিড বানাতে পারে, সুগার দিয়ে অ্যামাইনো অ্যাসিড বানাতে পারে। তো যদি ওর বডি অ্যামাইনো অ্যাসিড বানাতে পারে, কোনো একটা অ্যামাইনো অ্যাসিড বানাতে পারে, তাহলে এটা হয়ে গেল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কিন্তু কোন কোন অ্যামাইনো অ্যাসিড আছে আমরা কোনো কিছু থেকেই বানাতে পারি না, সুগার বলো, ফ্যাট বলো, কিছু থেকেই বানাতে পারি না, সেগুলো ডাইরেক্ট আমাদেরকে ফুডের মাধ্যমেই নিতে হয়। যেই অ্যামাইনো অ্যাসিড গুলো আমরা ফুডের মাধ্যমে পাই সেগুলোকে বলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। যেমন ডায়েটারি প্রোটিন, মানে দুধের মধ্যে যে প্রোটিন গুলো থাকে, ওগুলো আমাদের বডি বানাতে পারে না, ওগুলো আমাদেরকে ফুডের মাধ্যমেই পেতে হয়। তাই এগুলো হচ্ছে তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কি বুঝতে পারলা তো? আরেকবার বলো, না হলে আমি আরেকবার বলে দিচ্ছি, এসেনশিয়াল নন এসেনশিয়াল। পারবা? এবার চলে আসো হচ্ছে স্যার, প্রোটিনের আমাদের বডিতে কাজ কি স্যার? কোনো কোনো প্রোটিন ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এটার কাজ করে। মানে কি স্যার? মনে করো তোমাদেরকে আমি সেল মেমব্রেন পড়িয়েছি, মনে আছে? এই যে লিপিড যে বাইলেয়ার থাকে, তার মাঝে মাঝে প্রোটিন থাকে, একই না? তো কোনো কোনো প্রোটিন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম পাম্প চ্যানেলের মতো কাজ করে, যেটা দিয়ে, হ্যাঁ, এটিপি খরচ করে সোডিয়াম আয়ন ঢোকাতে পারে বা পটাশিয়াম আয়ন বের করতে পারে, যাই হোক না কেন, বা পটাশিয়াম আয়ন ঢোকাতে পারে, সোডিয়াম বের করতে পারে। তো সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কি? এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস। এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস। তো এই নিউট্রিয়েন্টস এর চ্যানেল হিসেবে কাজ করে, নিউট্রিয়েন্টস কে ট্রান্সপোর্ট করতে হেল্প করে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। কোন কোন প্রোটিন ইনফেকশনের এগেইনস্টে ফাইট করে, যে যাদেরকে বলে অ্যান্টিবডি, অর তোমার হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বলে। কি বলে? ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিনের শর্ট ফর্ম হচ্ছে আইজি। তো আমাদের বডিতে অনেক রকমের ইমিউনোগ্লোবিউলিন হয়, আইজিএ, আইজিডি, আইজিই, আইজিএম, ক্লাস 12 এগুলো পড়বা। এগুলো কি? নাথিং বাট অ্যান্টিবডি। এগুলো কি? অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গুলো কি দিয়ে তৈরি বলেছে? প্রোটিন দিয়ে তৈরি, যারা জার্মস এর এগেইনস্টে ফাইট করে। কোন কোন প্রোটিন আমাদের হরমোন বানায়, বেশিরভাগ প্রোটিন মানে হরমোনই প্রোটিন দিয়েই তৈরি। কোন কোন প্রোটিন আবার এনজাইম বানায়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে এনজাইম গুলো থাকে, যেমন পেপসিন, মনে আছে? স্টমাকে সিক্রিট হয়। ট্রিপসিন, মনে আছে? যেটা প্যানক্রিয়াস সিক্রিট করে। এগুলো সবই এনজাইম, এগুলো এনজাইম ও প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, তারপরে চলে আসা হচ্ছে টেবিল নাম্বার 9.5। কোথায় আছে টেবিল নাম্বার 9.5? এই যে দেখো, এখানে প্রোটিন দিয়ে কত রকমের ফাংশন আর প্রোটিন গুলোর নামও লেখা আছে। এই যে টেবিল নাম্বার 9.5, যেমন কোলাজেন বলে একটা প্রোটিন হয়, যেটা কি বানায়? ইন্টার সেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স বানায়। স্যার কোথায় পাওয়া যায়? তোমার অ্যাডিপোজ টিস্যুতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? অ্যাডিপোজ টিস্যু। স্যার অ্যাডিপোজ টিস্যু কোথায় পাওয়া যায়? সব ইন্টারনাল অর্গানের চারিদিকে অ্যাডিপোজ টিস্যু থাকে। স্টমাকের চারিদিকে আছে, মাসেলের চারিদিকে আছে। এই অ্যাডিপোজ টিস্যুর মধ্যে এক ধরনের ফাইবার থাকে, যেটার নাম হচ্ছে হোয়াইট ফাইবার, হোয়াইট কোলাজেন বলে। তো এই হোয়াইট ফাইবার কোন প্রোটিন দিয়ে তৈরি? কোলাজেন। ট্রিপসিন, ট্রিপসিন যেটা হচ্ছে তোমার প্যানক্রিয়াস সিক্রিট করে, যেটা কিনা একটা এনজাইম। এই ট্রিপসিন কিসের ডাইজেশনে হেল্প করে বলতে পারবা? প্রোটিনের ডাইজেশনে হেল্প করে। ইনসুলিন, যেটা আমাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে, হরমোন, এটাও প্রোটিন দিয়ে তৈরি। অ্যান্টিবডি, ফাইট এগেইনস্ট ইনফেকশন। অ্যান্টিবডির আরেকটা নাম আমি কি বললাম? ইমিউনোগ্লোবিউলিন, আইজি। কোনো কোনো প্রোটিন আবার রিসেপ্টরের কাজ করে, যেমন সেন্সরি রিসেপশন, যেমন স্মেল, টেস্ট, হরমোন, এগুলো যে যত আমরা ফিল করতে পারি, সেগুলো আমাদের
নাকের মনে করো সেলগুলোর মধ্যে যে রিসেপ্টর গুলো থাকে যেগুলো স্মেলকে ডিটেক্ট করে, ওগুলো প্রোটিন দিয়ে তৈরি। তারপরে হচ্ছে GLUT4, এটা কি লেখা আছে যে এনাবেলস গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনটু সেল। মানে ওই যে এখনই যে তোমাকে বুঝালাম, মনে করো এটা সেল মেমব্রেন, এইটা মনে করো GLUT4। GLUT4, তো এই GLUT4 দিয়ে আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মধ্যে যে গ্লুকোজ আছে ওই গ্লুকোজটা এটা দিয়ে আমাদের সেলের ভিতরে ঢুকবে। কি বোঝা গেল ব্যাপারটা? তো অনেক রকমের প্রোটিনের এখানে এক্সাম নাম দেওয়া আছে, আর তাদের ফাংশন গুলোও দেওয়া আছে। এবার চলে আসো স্যার, পৃথিবীতে সব থেকে বেশি কোন প্রোটিন পাওয়া যায়? পৃথিবীতে না, সরি, অ্যানিমাল ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে অ্যাবান্ডেন্ট প্রোটিন হচ্ছে কোলাজেন। ওই যে যেটা বললাম, যেটা হোয়াইট ফাইবার বানায়, ইন্টারনাল অর্গানের চারিপাশে থাকে। আর গোটা হোল বায়োস্ফিয়ার মানে গোটা লিভিং অর্গানিজম, লিভিং বিংস এর মধ্যে, মানে ইনক্লুডিং প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, তার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় কোন প্রোটিন? রুবিস্কো, RUBP, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, রুবিস্কো। তোমাদেরকে যখন আমি রেসপিরেশন পড়াবো, ওই রেসপিরেশনের মধ্যে রুবিস্কো এনজাইমটা থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে কি লেখা আছে, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন হোল বায়োস্ফিয়ার, মানে হোল বায়োস্ফিয়ার মিন্স ইনক্লুডিং প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, সবার মধ্যে এটা বেশি। আর যদি বলে শুধু অ্যানিমালের মধ্যে কোন প্রোটিনটা সব থেকে বেশি পাওয়া যায়, কোলাজেন। কি বুঝে গেল ব্যাপারটা? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে, ডাইরেক্ট চলে আসো স্ট্রাকচারস অফ প্রোটিন। তাহলে প্রোটিনের মধ্যে কি থাকে? প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড। এবার সবগুলো অ্যামাইনো অ্যাসিড কি সেম হয়? না। তাহলে প্রোটিন কি একটা কি ধরনের পলিমার? হেটেরো পলিমার হয়ে গেল। এইবার যেমন মলিকুলার গুলো আমাদের দরকার নেই। এবার চলে আসো প্রোটিনের স্ট্রাকচার। তো তোমরা প্রথমে পড়বা প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারে যে এখান থেকে এত অবধি মার্ক করে দাও, পরের পেজে অ্যামাইনো অ্যাসিড, টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত। তারপরে চলে আসো সেকেন্ডারি স্ট্রাকচার। তোমরা সেকেন্ডারি স্ট্রাকচার পড়বে এত অবধি দাও। A protein thread does not exist. The thread is folded into helix, of course. Some protein thread arranged in the form of helix. In proteins on right-handed helices are optional. Other regions of protein thread are folded into other form. In what it is called secondary. আচ্ছা, এই যে এখান থেকে এ প্রোটিন থেকে এই যে বোল্ড করে লেখা সেকেন্ডারি স্ট্রাকচার পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। তারপর থেকে ইন অ্যাডিশন থেকে শুরু করে, এই যে প্যারাগ্রাফটা যেখানে শেষ হয়েছে ওটা করে দাও টারশিয়ারি স্ট্রাকচার। এটা টারশিয়ারি স্ট্রাকচারের প্যারাগ্রাফ। আর এইখান থেকে বাকিটা তোমরা আরেকটা ব্র্যাকেট করে দাও, সেটা হচ্ছে প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার। দেখো, তাহলে প্রোটিনের স্ট্রাকচার গুলো এবার দেখো, বুঝে নাও। মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম করে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে লম্বা একটা লিনিয়ার চেইন বানাচ্ছে। লিনিয়ার চেইন মানে, লিনিয়ার মানে কি, সোজা একটা চেইন বানাচ্ছে। তাহলে এটা তোমার হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, ইয়েস অর নো? আর এটা হচ্ছে তোমার লাস্ট অ্যামাইনো অ্যাসিড। এবার ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডে এখানে মনে করো একটা আলফা কার্বন আছে, এইদিকে অ্যামিন গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, নিচে ভ্যারিয়েবল গ্রুপ আছে, আর এদিকে কার্বক্সিল গ্রুপ দিয়ে এখানে মনে করো একটা পেপটাইড বন্ড। কি বোঝা গেল? তারপরে আর একটা অ্যামাইনো অ্যাসিড, তারপরে আর একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম করতে 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 তুমি যখন লাস্ট অ্যামাইনো অ্যাসিড যাবে, ওখানেও একটা আলফা কার্বন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এইদিকে এন তো একটা, এইদিকে পেপটাইড বন্ড করে আছে আগের অ্যামাইনো অ্যাসিডের সাথে, তাই কি না? নিচে ভ্যারিয়েবল গ্রুপ, আর এইদিকে কি আছে? COOH। তাহলে এইদিকে যেই এনটা আছে সেই এনটার আগে আর কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, তাহলে এটাকে কি বলবো? এন টার্মিনাল। এটা আমি আগেও বুঝিয়েছি, হ্যাঁ কি না? আর লাস্ট অ্যামাইনো অ্যাসিডের এখানে কি আছে? কার্বক্সিল গ্রুপের সিটা ফ্রি আছে, তাই কি না? ওর পরে আর কোনো অ্যামাইনো অ্যাসিড নাই, তাহলে এই টার্মিনালটাকে কি বলবো? সি টার্মিনাল। তো এরকম যদি প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে লেগে প্রোটিনের যদি লিনিয়ার চেইন বানায়, লিনিয়ার মানে সোজা,
তাহলে এটা হচ্ছে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। এটা প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার হয়ে গেল, বুঝে গেল ব্যাপারটা। এবার যদি প্রাইমারি স্ট্রাকচার, মনে করো এরকম একটা প্রাইমারি স্ট্রাকচার, হ্যাঁ, এরকম জোড়া লেগে লেগে একটা স্প্রিং এর মতো বানাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো একটা কিসের মতো বানালো, স্প্রিং এর মতো ব্যাপারটা বানিয়ে দিচ্ছে। দেখো একটা স্প্রিং এর মতো জিনিসটা হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? এই যে এরকম। আর এটা কি রাইট হ্যান্ডেড হেলিক্স, মানে ডান দিকে ঘুরছে, পাকটা হচ্ছে ডান দিক ধরে খাবে। তাহলে এই ধরনের স্ট্রাকচারকে বলে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার। এটা কি প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার। মনে করো এখান থেকে এত অব্দি একটা লিনিয়ার চেন ভাবো, এটা একটা লিনিয়ার চেন, বুঝতে পারলো? এখানে যদিও আমি 3টা অ্যামাইনো অ্যাসিড ড্র করেছি, কিন্তু এত কম থাকে না, এখানে মনে করো 100টা আছে। বুঝতে পারলা ব্যাপারটা? তারপরে মনে করো এখান থেকে এত অব্দি আর একটা লিনিয়ার স্ট্রাকচার, এই যে এত অব্দি, সেই এইটুকুনি জায়গার মধ্যে মনে করো আরো 100টা অ্যামাইনো অ্যাসিড আছে। মানে লিনিয়ার চেন গুলো পরপর জোড়া লেগে লেগে যদি এরকম ধরনের আরো কমপ্লেক্স স্ট্রাকচার বানায়, তখন ওটাকে কি বলে? প্রাইমারির পরের স্ট্রাকচার কি হবে তাহলে? সেকেন্ডারি স্ট্রাকচার। এটুকুনি ক্লিয়ার হলো কিনা আগে বলো। কিন্তু আবার অনেক সময় হয় কি, মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ভাবো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা আর একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আর একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আর একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে আর একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম আর একটা অ্যামাইনো অ্যাসিড। আবার মনে করো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে এটা, এটা আর একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আর একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আবার মনে করো এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এবার এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মনে করো আবার হাইড্রোজেন বন্ড আছে। এই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাঝখানে মনে করো আবার হাইড্রোজেন বন্ড আছে। না এই, হ্যাঁ, এই 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 যে এখানে দেখো, এইখানে এটাও এটাও কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার, কিন্তু এটাকে বলে হচ্ছে বিটা প্লিটেড শীট। বিটা প্লিটেড শীট। আর এই স্ট্রাকচারে তাকে বলে আলফা হেলিক্স। এটাকে কি বলে? আলফা হেলিক্স। তো সেকেন্ডারি স্ট্রাকচার দুই রকমের হতে পারে, আলফা হেলিক্স আর বিটা প্লেটেড শীট। আলফা হেলিক্স হলে এরকম, মানে গোল গোল স্প্রিং এর মতো হবে জিনিসটা। আর বিটা প্লেটেড শীট হলে এরকম মনে হবে যেন ওই যে বাড়ির ছাদে অনেক সময় টিন বসায় না, শীটের মতো ওরকম লাগবে, মনে হবে এটা একটা টিনের শীট বসানো, এটা আর একটা টিনের শীট বসানো, এটা আর একটা টিনের শীট বসানো। কিন্তু এগুলো এক একটা শীটকে তুমি এক একটা অ্যামাইনো অ্যাসিড ভাবে। তো এইরকম করে একটা শীট তৈরি করলো, আবার এরকম করে আর একটা শীট তৈরি করলো, সেই শীটটা আবার মাঝখানে আবার বন্ড দিয়ে লেগে থাকবে, করে এরকম করে আর একটা সেকেন্ডারি স্ট্রাকচারও বানায়। আচ্ছা স্যার, এই স্ট্রাকচারটা কি এরকমই থাকবে? না, মনে করো ওপরের অ্যামাইনো অ্যাসিড আর নিচের অ্যামাইনো অ্যাসিডের মধ্যেও কিন্তু উইক ভ্যান ডার ওয়ালস বন্ড থাকবে। এই যে ওপরের এই যে এই রিংটা, বুঝতে পারছো? আর এই রিংটা অ্যামাইনো অ্যাসিডের, এই রিংটা ওপরের এই অ্যামাইনো অ্যাসিড আর নিচের এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যেও আবার অনেক সময় উইক ভ্যান্ডার ওয়ালস বন্ড থাকে। ভ্যান্ডার ওয়ালস বন্ড কেমিস্ট্রিতে পড়বা, হ্যাঁ, ওগুলো আমাকে জিজ্ঞাসা করবা না। ওগুলো ভ্যান্ডার ওয়ালস বন্ড কি, ওগুলা কেমিস্ট্রিতে আছে, হ্যাঁ। যত রকমের বন্ড ওগুলা কেমিস্ট্রিতে শিখবা। তো কেন স্যার থাকে? কারণ নাহলে তো আলফা হেলিক্সটা খুলে যাবে। তো এই যে এই উইক বন্ড গুলো যে থাকে, এই উইক বন্ড গুলো থাকে হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারকে স্টেবিলিটি প্রোভাইড করার জন্য। বুঝতে পারলা? এখানে উইক বন্ড হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড গুলো, এই যে এই হাইড্রোজেন বন্ড গুলো হচ্ছে উইক বন্ড। তো এইগুলো থাকে কি প্রোভাইড করার জন্য? স্টেবিলিটি প্রোভাইড করার জন্য। তাহলে আমি বুঝলাম যে প্রাইমারি স্ট্রাকচার দিয়ে তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার দিয়ে তৈরি হলো তোমার সেকেন্ডারি স্ট্রাকচার। এইটুকুনি ক্লিয়ার? এইবার চলে আসো, মনে করো তুমি এখানে একটা আলফা হেলিক্স নিলা, তারপরে এরকম বিটা প্লিটেড শীট নিলা, আবার তুমি এরকম আলফা হেলিক্স নিলা, আবার বিটা প্লিটেড শীট নিলা, আবার এরকম আলফা হেলিক্স নিলা, আবার এরকম বিটা প্লেটেড শীট নিলা।
এইরকম করে আলফা হেলিক্স আর বিটা প্লিটেড শিট দিয়ে যদি তুমি আরো কমপ্লেক্স স্ট্রাকচার বানাও, তাহলে ওটাকে বলে প্রোটিনের কি টারশিয়ারি স্ট্রাকচার। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে তৈরি হয় প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার। তাহলে এইবার মনে করো এটা আমি বললাম, এটা মনে করো আমি বললাম গ্লোবিন চেন। কি বললাম এটার নাম? গ্লোবিন চেন। এই গ্লোবিন চেন দুই রকমের হয়, আলফা আর বিটা, এরকম দুই রকমের গ্লোবিন চেন হয়। এবার মনে করো আমি এখানে একটা আমি মনে করো এখানে একটা আলফা গ্লোবিন চেন আঁকাচ্ছি, বা এরকম কিছু একটা হবে। এখানে আর একটা আলফা গ্লোবিন চেন বানাচ্ছি এরকম। তারপরে মনে করো এখানে আমি একটা বিটা গ্লোবিন চেন বানাচ্ছি এখানে, রাস্তা। এখানে আর একটা বিটা গ্লোবিন চেন বানাচ্ছি এরকম করে। তাহলে এই দুটা হচ্ছে আলফা, আর এই দুটা কি বললাম, বিটা। এরকম চারটা টারশিয়ারি স্ট্রাকচার দিয়ে প্রোটিনের যে 3D মডেলটা পেলাম। কি বুঝতে পারলা? দাঁড়াও, এটা ঠিক 3D মডেল হলো না, এটাকে এরকম ভাবে বলা উচিত না। হ্যাঁ, প্রোটিনের যে দেখো, প্রোটিনের যে 3D মডেলটা পেলাম, আমি কাইন্ড অফ একটু করার চেষ্টা করছি। কি এবার বুঝতে পারছো? প্রোটিনের যে 3D মডেলটা পেলাম, যার একটা লেন্থ আছে, ব্রেথ আছে আর হাইট আছে, তখন এটাকে বলে কি বলতো, কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার মানে, তার মানে টারশিয়ারি স্ট্রাকচার দিয়ে তৈরি হবে হচ্ছে তোমার কোয়াটারনারি স্ট্রাকচার। এই যে আমি যে স্ট্রাকচারটা আঁকালাম, এই যে দুটো আলফা গ্লোবিন চেন আর দুটো বিটা গ্লোবিন চেন দিয়ে যে স্ট্রাকচারটা আঁকালাম, এটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার। হিমোগ্লোবিন কিসে থাকে বলতো? আরবিসি, রেড ব্লাড সেলে থাকে, মনে আছে? যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কে কি করে, ক্যারি করে। তাহলে সিকোয়েন্সটা বোঝো? সিকোয়েন্সটা হচ্ছে এরকম টাইপের যে লিনিয়ার সোজা স্ট্রাকচার হলে, বা একটু যদি ঢেউ খেলানো হয় বা একটু যদি গোল মতো হয়, কোনো ব্যাপার না, মোটামুটি একটা পুঁথির মালা, সেটা দিয়ে সেটাকে তুমি বলবা প্রাইমারি স্ট্রাকচার। এবার এই প্রাইমারি স্ট্রাকচার দিয়ে যদি তুমি তুমি এরকম হেলিকাল আর শীটের মতো যদি স্ট্রাকচার বানাও, তখন ওটা হয়ে গেল সেকেন্ডারি স্ট্রাকচার। আর এই দুটো কিন্তু মনে রেখো, এগুলো এনসিআরটি আছে, দুই রকমের সেকেন্ডারি স্ট্রাকচার হয়, কি আলফা হেলিক্স আর বিটা প্লিটেড শীট। আর সেকেন্ডারি স্ট্রাকচার মানে এই যে আলফা বিটা এরকম দিয়ে, যে এই জায়গাটা আলফা এটা বিটা, আবার আবার মনে করো এখানে কোথাও আলফা, আবার মনে করো বিটা, এরকম দিয়ে যদি তুমি বানাও, তাহলে ওটা হয়ে গেল টারশিয়ারি স্ট্রাকচার। এবার এই টারশিয়ারি স্ট্রাকচার দিয়ে তুমি আরো কমপ্লেক্স 3D স্ট্রাকচার যদি বানাও, তাহলে ওটা হয়ে গেল কোয়াটারনারি স্ট্রাকচার। এবার তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে স্যার, ইন হুইচ লেভেল অফ অর্গানাইজেশন দ্য প্রোটিন ইজ ফাংশনাল। মানে প্রোটিন প্রাইমারি স্ট্রাকচারে কি কাজ করতে পারে, নাকি অ্যাটলিস্ট সেকেন্ডারি স্ট্রাকচার গেইন করতে হয়, না অ্যাটলিস্ট টারশিয়ারি স্ট্রাকচার গেইন করতে হয়, নাকি আলটিমেট যেটা ফর্ম হয় মানে কোয়াটারনারি স্ট্রাকচার, এই প্রোটিন একমাত্র কাজ করতে পারে? তো অ্যান্সারটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। বুঝলা? প্রোটিন টারশিয়ারি স্ট্রাকচারে অ্যাকশন করতে পারে, মানে অ্যাক্টিভ থাকে। বুঝলা কথাটা? এটা কিন্তু অনেক সময় দেয় যে মিনিমাম টারশিয়ারি স্ট্রাকচার লাগবে, তার কম লেভেলের হলে প্রোটিন কিন্তু কাজ করে না। এগুলা কিন্তু সবই এনসিইআরটি তে লেখা আছে, যা বলছি সব। তাহলে এই যে দেখো তো, প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার, প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার এই যে এখানে অলরেডি বলে দিলাম যে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড এন্ড সো অন, এরকম করে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার তৈরি হয়। প্রাইমারি স্ট্রাকচারের লেফট সাইডটাকে বলে হচ্ছে তোমার ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, আর রাইট সাইডের অ্যামাইনো অ্যাসিডটাকে বলে কি লাস্ট অ্যামাইনো অ্যাসিড। ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড কে কি বলে এন টার্মিনাল, লাস্ট অ্যামাইনো অ্যাসিড কে কি বলে সি টার্মিনাল। এগুলো সব আমার বলা হয়ে গেছে, তাই তো? যদি তুমি প্রোটিনের লিনিয়ার স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করো, তুমি যদি এখানে কোনো এগুলা ঘুম ভাঙ ছবি না কিন্তু, প্রোটিনের লিনিয়ার স্ট্রাকচারটা যদি লক্ষ্য করো, এই যে দেখতে পাও এখানে দেখো তো, আলফা কার্বন দেখা যাচ্ছে, সি লেখা আছে, তারপরে একটা ভ্যারিয়েবল গ্রুপ আর দেখা যাচ্ছে, ভ্যারিয়েবল গ্রুপ আর।
এই যে ভ্যারিয়েবল গ্রুপ হয়ে গেল আর, নিচে এটা কি বলতো, হাইড্রোজেন, এইদিকে এটা কি, অ্যামিন গ্রুপ, এন লেখা আছে মানে কি অ্যামিন গ্রুপ। তাহলে অ্যামিন গ্রুপের সাথে পরের অ্যামাইনো অ্যাসিডের কোন গ্রুপ লাগবে, কার্বক্সিল গ্রুপ, সি ডবল বন্ড ও। আর এখানে আরেকটা যে ও ছিল ওটা বের হয়ে এখানে বন্ডটা হয়ে গেছে। বুঝা যাচ্ছে? ঘুম ভাঙ না এগুলা। এটা আবার পরের অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বন। এখানে সীতামিনাল ও, ব্যাপার একই। এটা এই দিক থেকে হবে, এটা এই দিক থেকে হচ্ছে, এই দিকটা হচ্ছে তোমার এন টার্মিনাল, আর এই দিকটা হচ্ছে তোমার সি টার্মিনাল। এবার দেখো সেকেন্ডারি স্ট্রাকচার, যখন এই যে যদি এরকম স্প্রিং এর মতো দেখালাম না, স্প্রিং এর মতো যদি পেঁচানো হয় আলফা হেলিক্স, আর যদি এরকম শীটের মতো থাকে তাহলে ওটা বিটা প্লিটেড শীট। আর সেটার মধ্যে আবার উইক ভ্যান্ডার ওয়ালস বন্ড থাকে কিন্তু। এই যে থ্রেড ইজ ফোল্ডেড, the thread is folded in the form of helix similar to a revolving staircase, মনে হবে যেন পেঁচানো সিঁড়ির মতো। Of course, some portion of the protein thread are arranged in the form of a helix. In proteins only right-handed helices are observed. মানে প্যাচটা হবে ডান দিক ধরে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি বলেছে, যে প্রোটিন থ্রেড গুলো বলেছে ফোল্ডেড হয় into other forms in what it is called secondary structure. আচ্ছা, এবার এইখানে দেখো টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে দেখো তো, বলো তো আমাকে, টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে এখান থেকে এইটুকুনি তুমি কোন স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখান থেকে এইটুকুনি আলফা হেলিক্স। তারপরে বলো তো এইখানে তুমি কোন স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বলো তো, বিটা প্লিটেড শীট, হ্যাঁ কি না? তাহলে এরকম সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে যদি তোমার আরো কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়, তাহলে ওটা হয়ে গেল তোমার টারশিয়ারি স্ট্রাকচার। এটাও তোমার 3 ডাইমেনশনাল ভিউ পাবা। আর এইখানে দেখো লাস্টে আমি যেটা বুঝালাম, টারশিয়ারি স্ট্রাকচার ইজ দা অ্যাবসলিউটলি নেসেসারি ফর দা মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ প্রোটিন। তার মানে কি, প্রোটিনকে যদি ফাংশনাল হতে হয় তাহলে অ্যাটলিস্ট কোন স্ট্রাকচারকে পেতে হবে, টারশিয়ারি স্ট্রাকচার, তার কম লেভেলে ও কাজ করতে পারবে না। তো এরকম তো, ফোল্ডেড আপ ইটসেলফ ইনটু এ হলো উলেন বল, মনে হবে যেন উলের একটা বলের মতো বানাচ্ছে এরকম। আর এইরকম টারশিয়ারি স্ট্রাকচার দিয়ে যদি আরো কমপ্লেক্স স্ট্রাকচার বানাও, মনে করো এইদিকে আলফা, এইদিকে আলফা, এইদিকে বিটা, এইদিকে বিটা, তাহলে ওটা কি হয়ে গেল তোমার কোয়াটারনারি স্ট্রাকচার। যে সাম প্রোটিনস আর as an assembly of more than one polypeptide or subunit, the manner in which these individual folded polypeptides or subunits are arranged with respect to each other, example linear string or of spheres, মানে মনে হবে যেন সুতো দিয়ে তৈরি, লিনিয়ার মানে কি লম্বা সুতো দিয়ে তৈরি একটা বল, স্ফিয়ার মানে কি বল, স্ফিয়ার্স অ্যারেঞ্জড আপন ইচ আদার ইন দা ফর্ম অফ এ কিউব অর প্লেট। এই স্ফিয়ার গুলো আবার এমন ভাবে লেগে থাকে যাতে যাতে মনে হয় কিনা এটা যেন একটা কিউব অর প্লেটের মতো লাগে। বুঝতে পারছো কথাটা? এনসিইআরটির ভাষাটাকে বোঝার চেষ্টা করো। ইজ দ্য আর্কিটেকচার অফ এ প্রোটিন আদারওয়াইজ কল্ড দ্য কোয়াটারনারি স্ট্রাকচার। যেমন তোমাদেরকে একটা কোয়াটারনারি স্ট্রাকচারের এক্সাম্পল কি দিলাম, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে কটা সাব ইউনিট আছে, 4টা। তার মধ্যে আমি বললাম 2টা আলফা আর 2টা কি বললাম, বিটা। এই যে 2 সাব ইউনিটস অফ আলফা এন্ড 2 সাব ইউনিটস অফ বিটা টুগেদার কনস্টিটিউট দ্য হিউম্যান হিমোগ্লোবিন, ব্র্যাকেটে এইচবি, হিমোগ্লোবিনের শর্ট ফর্ম। কি বলো, বুঝতে পারলা কিনা বলো, নাকি আর আর কোনো জায়গায় একটু রিপিট করব? কোনো পার্ট যদি একটু রিপিট করতে হয় তাহলে বলো, একবার না হয় দেখে নাও। এগুলো আমি বলেছি কি, মানে আগাপিছা করে দেওয়া আছে, হ্যাঁ। আমি তোমাদেরকে এই সিকোয়েন্সে পড়াবো। সিকোয়েন্স, এই যে এই সিকোয়েন্সে পড়াবো। প্রথমে পড়বো মাইক্রোমলিকিউল, যেমন আগের দিন আমরা অ্যামাইনো অ্যাসিড করলাম, আজকে আমরা কি বললাম, প্রোটিন, তাই তো? এবার তারপরে আজকে আমরা পড়বো, প্রথমে পড়বো সিম্পল সুগার, হ্যাঁ। তারপরে সিম্পল সুগার দিয়ে কি পড়বো, কমপ্লেক্স সুগার। তো চলো, বেশি সুগারে বেশিক্ষণ টাইম লাগবে না, হ্যাঁ।
সুগারে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না। খুব ভালো জিনিস, সুগার করতে ভালো লাগবে, ডাইরেক্ট চলে আসো তুমি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, এবার দেখো, স্যাকারাইড মানে হচ্ছে সুগার, স্যাকারাইড মানে কি? সুগার। এই জায়গাটা আগে ভালো করে দেখবা, হ্যাঁ এগুলো ক্লাস 12 এর রেসপেক্ট, 12 এর পয়েন্ট অফ ভিউ থেকেও অনেক ইম্পর্টেন্ট। বায়োমলিকিউলস চ্যাপ্টারকে ভুলে খায় নাও, বায়োমলিকিউলস এই চ্যাপ্টারকে, সেল ইউনিটের সবগুলো চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট। এইটা দেখো একটা সুগার, সুগারটার নাম কি দেওয়া আছে? গ্লুকোজ। এটার নাম কি দেওয়া আছে? রাইবোজ। এরকম আরো অনেক সুগার হয়, অ্যালডোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবিউলোজ, এরকম প্রচুর সুগার হয়, হ্যাঁ। তো সুগারের আর একটা নাম হচ্ছে স্যাকারাইড। এবার তোমাকে যদি আমি স্যাকারাইড বুঝাই, ব্যাপারটা লেভেল বাই লেভেল আসবা, কঠিন ভাবে করলে হবে না। স্যাকারাইড, আমি তোমাকে এখানে প্রথমে বললাম গ্লুকোজ, তারপরে মনে করো ফ্রুক্টোজ, তারপরে মনে করো বললো রাইবোজ। তো এগুলা, এগুলোকে মনে করো এই যে মনোমার, এগুলোকে কি বললাম? মনোমার। এখনই তোমাদেরকে মনোমারের কনসেপ্ট বুঝালাম, হ্যাঁ কি না? তো যদি এগুলো এক একটা মনোমার হয়, তাহলে এগুলোকে বলবো মনোস্যাকারাইড, এগুলোকে বলবো মনোস্যাকারাইড, মানে একটা একটা ইউনিট। এবার যদি এই মনোস্যাকারাইড গুলো জয়েন হয় এরকম পর পর, প্রোটিনের যেরকম বুঝালাম, হ্যাঁ কি না? যদি ওই চেনের মধ্যে 2 থেকে 10টা স্যাকারাইড থাকে, তাহলে ওটাকে বলে অলিগোস্যাকারাইড। নাই বইতে, তাও বলে দিচ্ছি, অলিগোস্যাকারাইড। কিন্তু যদি কোনো চেনের মধ্যে এরকম ডট 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 মোর দ্যান 10টা স্যাকারাইড থাকে, মোর দ্যান 10 যদি মনোস্যাকারাইড থাকে, তাহলে ওটাকে বলে পলিস্যাকারাইড। তো তোমাদের মনোস্যাকারাইডের শুধু ফিগার আছে বইয়ের মধ্যে, কিসের কিসের ফিগার আছে বলো তো? গ্লুকোজ আর রাইবোজের ফিগার আছে, কিন্তু ডিসকাশন আছে পলিস্যাকারাইডের। ডিসকাশন কিসের আছে? পলিস্যাকারাইডের। তোমাদেরকে যে পেজটা বের করতে বললাম, সেই পেজের হেডিং কি আছে? পলিস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড তোমাদের সিলেবাসে নাই, আর ওটা লাগবেও না, ঠিক আছে। সে আমি চাইলে অলিগোস্যাকারাইডের এক্সাম্পল বলে দিতে পারি। অলিগোস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে র্যাফিনোজ হয়, তারপরে হচ্ছে মনোট্রায়োজ হয়, এরকম অনেক অলিগোস্যাকারাইড হয়। তো প্রথমে আমরা চলে আসি মনোস্যাকারাইডে, আমরা ফোকাস করি। মনোস্যাকারাইড তোমাদের বইতে দেখো গ্লুকোজের একটা স্ট্রাকচার দেওয়া আছে, ইয়েস অর নো? গ্লুকোজের স্ট্রাকচারটা দেখো, প্রথমে আমি গ্লুকোজ দিয়ে বোঝাচ্ছি। গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে এরকম একটা হেক্সাগোনাল রিং হয়। গ্লুকোজের এরকম একটা হেক্সাগোনাল রিং, তাই তো? এবার এখানে আছে কার্বন, এই এক একটা অ্যাঙ্গেলে আছে এক একটা কার্বন। কার্বন কিন্তু বইতে লেখা নাই, কিন্তু ভাববা ওখানে কি আছে? কার্বন। কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4, কার্বন নাম্বার 5 আর কার্বন নাম্বার 6টা রিং এর বাইরে থাকে, ইয়েস অর নো? এবার দেখো কার্বন নাম্বার 1 এর নিচের দিকে লেখা আছে OH, ইয়েস অর নো? ওপরের দিকে কিছু লেখা নাই, মানে ভাববা ওখানে হাইড্রোজেন আছে। ওপরে কি কিছু লেখা আছে খালি, নাকি এরকম বন্ডটা দিয়ে ফাঁকা লিখে রেখে দিয়েছে? ফাঁকা রেখে দিয়েছে, মানে ভাববা ওটা হাইড্রোজেন। নাহলে কার্বনের তো 4টা হাত, কার্বনের ভ্যালেন্সি কত? 4, তাহলে কার্বনের 4টা হাত তো ফিল আপ হচ্ছে না, ইয়েস অর নো? এবার দেখো সেকেন্ড নাম্বার কার্বনের নিচের দিকে কি আছে?
ওইচ, তার মানে উপরের দিকে কি আছে বলো তো, হাইড্রোজেন। 3 নাম্বার কার্বনে দেখো উপরের দিকে আছে ওইচ, ইয়েস অর নো, রিং এর ভিতরে, তাহলে নিচের দিকে কি আছে বলো তো, এইচ। 4 নাম্বার কার্বনে দেখো নিচের দিকে আছে ওইচ, ইয়েস অর নো, তার মানে উপরের দিকে কি আছে, এইচ। আর 5 নাম্বার কার্বনে দেখো, 5 নাম্বার কার্বনের নিচের দিকে এখানে একটা বন্ড ফাঁকা রেখেছে, ইয়েস অর নো, ফাঁকা মানে ওখানে কি আছে, হাইড্রোজেন, হ্যাঁ কি না। আর ওপরের এই যে 6 নাম্বার কার্বন, ওর সাথে লেগে আছে দুটা হাইড্রোজেন আর একটা ওইচ, CH2OH লেখা আছে না, এই যে দুটা এইচ মিলে CH2 আর একটা ওইচ হলো তো। আর এইখানে একটা অক্সিজেন লেখা আছে, এটুকুনি ক্লিয়ার। গ্লুকোজের এই স্ট্রাকচারটা বুঝলো তো, এটাকে বলে গ্লুকোজের রিং স্ট্রাকচার। এবার গ্লুকোজের ফর্মুলা কি, C6H12O6। এবার তুমি গ্লুকোজে আগে 6টা কার্বনকে গুনো, 1 2 3 4 5 6, বুঝা গেল। তার 6টা কার্বন হয়ে গেল C6। হাইড্রোজেন কটা, 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো H12। আর অক্সিজেন কটা, 6টা। এইদিকে 1 2 3 4 5, আর এখানে একটা 6, হয়ে গেল তো O6। তাহলে এটা হচ্ছে তোমার গ্লুকোজের রিং স্ট্রাকচার। কিন্তু গ্লুকোজের যদি তোমাকে লিনিয়ার মডেল ড্র করতে বলে, লিনিয়ার মডেল মানে আগে এই যে 6টা কার্বন, 6টা কার্বনকে তুমি এইভাবে ড্র করে দাও, 1 2 3 4 5 6, হলো তো। এটা এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা কত, 6 নাম্বার। এবার দেখো 6 নাম্বার কার্বনের সাথে কি লেগে আছে, দুটা এইচ আর একটা ওইচ, হলো তো। এই যে দুটা এইচ আর একটা কি করে দিলাম, ওইচ, ঠিক। আচ্ছা এইবার 1 নাম্বার থেকে স্টার্ট করি। 1 নাম্বারে কি লেগে আছে, একটা এইচ আর একটা ওইচ। যেটা নিচে আছে সেটাকে ডান দিকে রাখতে হয়, আর যেটা উপরে আছে ওটাকে বাঁ দিকে রাখতে হয়। তার মানে ডান দিকে রাখবা OH, বাঁ দিকে রাখবা এইচ। এরকম করে বাকি সবগুলোকে ফিল আপ করো। তাহলে 2 নাম্বার কার্বনের নিচে আছে OH, উপরে আছে এইচ। 3 নাম্বার কার্বনের নিচে আছে এইচ, উপরে আছে OH। 4 নাম্বার কার্বনের নিচে আছে OH, উপরে আছে এইচ। এবার 5 নাম্বার কার্বনটাতে আছে গল্প। 5 নাম্বার কার্বনের নিচে এইচ থাকা সত্ত্বেও তোমাকে এইচটাকে এই দিকেই রাখতে হবে, বাঁ দিকেই রাখতে হবে, ঠিক আছে। আর এই যে ওটা, ঠিক আছে, এই ওটা তুমি এখানে লিখে দাও। কিন্তু স্যার ও এর তো ডবল বন্ড হয়, তাই কি না। তো তোমাকে করতে হবে কি, এই যে 1 নাম্বার কার্বনের যে হাইড্রোজেনটা আছে, এই যে 1 নাম্বার কার্বনের যে হাইড্রোজেনটা আছে এটাকে খুলতে হবে। এই হাইড্রোজেনটাকে খুলে নিয়ে এইখানে নিয়ে এসে বসিয়ে দিতে হবে, আর এইখানে তোমাকে ডবল বন্ড করে দিতে হবে। এইরকম করে তোমার এটা হয়ে গেল গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার। আচ্ছা এবার আর এটা আরেকবার বলো স্যার, এটা তো কিছুই বুঝলাম না। এটা যদি তোমাকে এইভাবে বলতে হয়, তুমি আগে, এবার তুমি রিং স্ট্রাকচারটা ভুলে যাও। তোমাকে আমি লিনিয়ার স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচার বানানো শিখাচ্ছি, যদিও এগুলা খুবই ইম্পর্টেন্ট না, বাট এই যে 1 নাম্বার কার্বন, এই যে 1 নাম্বার লিখলাম, 2 নাম্বার কার্বন 2 লিখে দিলাম, 3 নাম্বার কার্বন লিখে দিলাম, 4 নাম্বার কার্বন লিখে দিলাম, 5 নাম্বার কার্বন লিখে দিলাম, আর 6 নাম্বার কার্বনটা রিং এর বাইরে থাকবে, তাই তো। 6 নাম্বার কার্বনটা রিং এর বাইরে থাকবে, দেখো। এবার 1 নাম্বার কার্বনের ডান দিকে ও, তার মানে ওটা থাকবে নিচের দিকে, ইয়েস অর নো। আর বাঁ দিকে আছে এইচ, তার মানে এইচটা থাকবে উপরের দিকে, হয়ে গেল তোমার 1 নাম্বার। 2 নাম্বার নিচে হবে OH, ওপরে হবে এইচ। 3 নাম্বার নিচে হবে এইচ, ওপরে হবে OH। 4 নাম্বার নিচে হবে OH, ওপরে হবে এইচ। কিন্তু 5 নাম্বারে আমি বলেছি স্টার দিয়েছি, হ্যাঁ কি না। 5 নাম্বারে তোমাকে এটা উল্টা করে লিখতে হবে। 5 নাম্বারে বাঁ দিকে এইচ থাকা সত্ত্বেও এইচটা ওপরে হওয়ার কথা, ইয়েস অর নো। কিন্তু ওপরে তো কার্বন নাম্বার 6 লেগে আছে, তাই এইচটা কোথায় রাখবা, নিচে। আর এই ওএইচটা তাহলে কোথায় রাখবা, ওএইচটাকে নিয়ে চলে আসো পাশে, ওএইচটাকে নিয়ে চলে আসো পাশে, হলো তো। কোনো সমস্যা কিচ্ছু নাই। দেখো এবার 6 নাম্বার কার্বনটাকে তুমি কমপ্লিট করো।
6 নাম্বার কার্বনটাকে তুমি নিজের ইচ্ছা মতো CH2OH লিখে দাও, হলো তো। কিন্তু রিংটা কি কমপ্লিট হচ্ছে? হচ্ছে না। তাহলে রিংটাকে কমপ্লিট করতে হলে তোমার এখানে যে হাইড্রোজেনটা আছে এটাকে খুলে নিয়ে এসে এই 1 নাম্বার কার্বনের অক্সিজেনের সাথে লাগিয়ে দিতে হবে। তাহলে 1 নাম্বার কার্বনের অক্সিজেনের সাথে যদি লাগাই তাহলে অক্সিজেনের একটা বন্ড খুলে যাবে। ইয়েস অর নো? ওই একটা বন্ড দিয়ে এই এইচ এর সাথে লেগে গেল, তাহলে এখান থেকে এইচটা সরে গেল, হ্যাঁ কি না? এখান থেকে এইচটা যদি সরে যায় তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, ওই ফাঁকা হাত দিয়ে এরা দুজন বন্ড করে রিংটাকে কমপ্লিট করবে। বুঝলা ব্যাপারটা? তাহলে তোমার অত এগুলা কিন্তু লাগবে না, আমি কিন্তু এগুলা তোমাদেরকে এক্সট্রা শেখাচ্ছি কিভাবে লিনিয়ার স্ট্রাকচার দিয়ে কিভাবে রিং স্ট্রাকচার বানাতে হয়, বা রিং স্ট্রাকচার দিয়ে কিভাবে লিনিয়ার স্ট্রাকচার বানাতে হয়। এগুলা তোমাদের লাগবে অর্গানিক কেমিস্ট্রিতে লাগবে। তুমি এই গ্লুকোজের এই স্ট্রাকচারটা মনে রাখবে। এবার গ্লুকোজের কিছু প্রপার্টি বলে দিই। গ্লুকোজের রিং এর মধ্যে আছে কটা কার্বন বলো? 1 2 3 4 5টা আছে, রিং এর বাইরে 6 নাম্বারটা। তাহলে গ্লুকোজকে সেই জন্য বলে পাইরান সুগার, পাইরানোস। ঠিক আছে, পাইরান মানে কি 5টা, হলো। এবার গ্লুকোজের তোমার হচ্ছে ইয়েটা কি, মানে রিং এর স্ট্রাকচারটা কি? পেন্টাগোনাল না হেক্সাগোনাল না স্কোয়ার না রেক্ট্যাঙ্গেল না কিরকম? কটা সাইড আছে? 6টা। তার মানে কি এটা হয়ে গেল হেক্সাগোনাল। তো হেক্সাগোনাল সুগারকে বলে হেক্সোস সুগার। সরি, স্পেলিংটা ভুল হয়ে গেল। কি বলে এটাকে? হেক্সোস সুগার বলে এটাকে, গ্লুকোজের জিনিসটা। পাইরানো সুগারও বলে, আবার হেক্সোস সুগারও বলে। পাইরান কেন বলে? কারণ রিং এর মধ্যে কটা কার্বন? 5টা। আর হেক্সোস কেন বলে? কারণ এটা স্ট্রাকচারটা কিরকম? হেক্সাগোনাল। হলো তো, ব্যাপারটা বুঝলা? আচ্ছা, এইবার এইখানে তোমার গল্প হচ্ছে গ্লুকোজের মধ্যে, বলো তো, এই যে 1 নাম্বার কার্বনে কোন ফাংশনাল গ্রুপ আছে বলো তো? না, সিএইচও। সিএইচও ওকে বলে অ্যালডিহাইড। হ্যাঁ, ডান দিকে ভালো হবে না, কি বলে? সি থাকে আর ডান দিকে কোন থাকে? ডান দিক বাঁ দিক করে না, আমি তো এটা মনে করো এটা মানে ডি সুগার আঁকিয়েছি, ডেক্সট্রা রোটেটরি। ডেক্সট্রা রোটেটরি লেভো রোটেটরি এখন আসি তাহলে তোমার মাথা আরো খারাপ হয়ে যাবে। এগুলোর ইয়েগুলোকে চেঞ্জ করা যায়, পজিশন গুলোকে চেঞ্জ করা যায়। তার উপরে ডিপেন্ড করে আবার হয় ডি সুগার এল সুগার। ডি সুগার মানে ডেক্সট্রা রোটেটরি, এল মানে লেভো রোটেটরি। আসবা ওগুলাতে? দরকার নাই। মোট কথা আমাকে বলো 1 নাম্বার কার্বনে কোন ফাংশনাল গ্রুপ আছে বলো? অ্যালডিহাইড গ্রুপ, ইয়েস অর নো? তাহলে এটাকে অ্যালডোস সুগারও বলে। গ্লুকোজের আরেকটা সুগারের টাইপ কি হয়ে গেল? অ্যালডোস সুগার। এতগুলো জিনিস তুমি এখান থেকে ইনফরমেশন পেয়ে গেলা। কি এটা কি আরেকবার বলতে হবে? আচ্ছা বলছি, কিন্তু গ্লুকোজের বলবো না, আমি ফ্রুক্টোজের বলবো এবার। কারণ একই জিনিস বারবার বলে লাভ নাই, তাই কি না? ফ্রুক্টোজ। দেখো এবার ফ্রুক্টোজ, কেউ বলতে পারবো আমাকে ফ্রুক্টোজের ফর্মুলা কি? কেউ বলতে পারবো ফ্রুক্টোজের ফর্মুলা কি? সারপ্রাইজিংলি ফ্রুক্টোজের ফর্মুলাও C6H12O6। তাহলে স্যার এটাকে ফ্রুক্টোজ কেন বলে? তার রিজন হচ্ছে ফ্রুক্টোজ হচ্ছে আবার ফিউরান সুগার। ফ্রুক্টোজ কি বললাম? ফিউরান সুগার। মানে ফ্রুক্টোজের রিংটা হেক্সাগোনাল না পেন্টাগোনাল? কটা সাইড আঁকালাম? 5টা। এবার ফ্রুক্টোজের যদি আমি আগে লিনিয়ারটা দিয়ে বোঝাই, না তোমাদেরকে আগে রিং পরে লিনিয়ার বোঝাতে গেলে অসুবিধা হচ্ছে। আগে লিনিয়ার স্ট্রাকচারটা বোঝো। কটা কটা কার্বন? 6টা। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, 6টা কার্বন ড্র করে দিলাম। এইবার এখানে ফাংশনাল গ্রুপ থেকে থাকবে 2 নাম্বার কার্বনে। এবার এটা ফাংশনাল গ্রুপ বলো তো, এটা কোন ফাংশনাল গ্রুপ? কিটোন। তাহলে ফ্রুক্টোজের আরেকটা সুগারের টাইপ হচ্ছে ওটা কিটোজ সুগার। এটা হচ্ছে কি বললাম? কিটোজ সুগার। গ্লুকোজের মধ্যে কোন ফাংশনাল গ্রুপ ছিল? অ্যালডিহাইড। কত নাম্বার কার্বনে ছিল?
1 নাম্বার, তাই ওটার নাম ছিল অ্যালডোস সুগার। ফাংশনাল গ্রুপ কাকে বলে জানো তো? এই গ্রুপটা থাকার জন্যই গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ। মানে এই গ্রুপটা থাকে, মানে এই স্ট্রাকচারটার নেচারটাকে ও ডিটারমাইন করবে, ও জলে মিশবে কি মিশবে না, অ্যালকোহলে মিশবে কি মিশবে না, অ্যাসিডের সাথে কিরকম রিয়াক্ট করবে, বেসের সাথে কিরকম রিয়াক্ট করবে। তো ফাংশনাল গ্রুপ কাকে বলে? যেই মানে কেমিক্যাল স্ট্রাকচার কোনো একটা কম্পাউন্ডের মধ্যে থেকে তার নেচারটাকে ডিটারমাইন করে, তার ফাংশনটা কি হবে সেটা ডিটারমাইন করে, তাকেই তো ফাংশনাল গ্রুপ বলে। স্যার এখানে তো আরো অনেক কিছু ছিল, এখানে CHOH ছিল, এখানেও ছিল, ওগুলা কেন ফাংশনাল গ্রুপ হলো না? আমি কেন 1 নাম্বার কার্বনের অ্যালডিহাইড গ্রুপটাকে ফোকাস করছি? কারণ এটা হচ্ছে তোমার এই গ্লুকোজের নেচারটাকে এই ফাংশনাল গ্রুপটাই ডিটারমাইন করে, তাই এটাতেই ফোকাস করছি। সিমিলারলি ফ্রুক্টোজের মধ্যে কোন ফাংশনাল গ্রুপটা ফ্রুক্টোজকে ফ্রুক্টোজ বানায়? 2 নাম্বার কার্বনের কিটোন গ্রুপটা। বুঝলা কথাটা? এবার বাকিগুলো তোমাকে এবার ফিল আপ করতে হবে। দেখো 1 নাম্বার কার্বনে থাকে CH2OH, আর 6 নাম্বার কার্বনেও থাকে CH2OH। এখানে আগে এই দুটা করে দিলাম, ঠিক। এবার তুমি 3 নাম্বার কার্বনে এইদিকে হাইড্রোজেন বসাও, 4 নাম্বার কার্বনে এইদিকে হাইড্রোজেন বসাও, 5 নাম্বার কার্বনে এইদিকে হাইড্রোজেন বসাও, আর বাদ বাকি গুলোতে OH বসিয়ে দাও। এইদিকে একটা OH, এইদিকে একটা OH, আর এইদিকে একটা OH, হয়ে গেল তোমার ফ্রুক্টোজের স্ট্রাকচার। হ্যাঁ, তুমি গুনে দেখো, এখানে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে H12 হয়ে গেল, C6 হয়ে গেল, H12 হয়ে গেল, আর অক্সিজেন কটা? 1 2 3 4 5 6, তার মানে হয়ে গেল তোমার O6। সেম স্ট্রাকচার, সেম মানে ফর্মুলা, গ্লুকোজেরও ফর্মুলা যেটা, ফ্রুক্টোজেরও ফর্মুলা সেটা, কিন্তু কি এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন গ্রুপ। এখানে ফাংশনাল গ্রুপটা থাকে 1 নাম্বার কার্বনে, এখানে ফাংশনাল গ্রুপটা আছে 2 নাম্বার কার্বনে। তাহলে স্যার এটার যদি রিং স্ট্রাকচার ড্র করি, তাহলে কিভাবে ড্র করব? দেখো, রিং স্ট্রাকচার তোমাকে এখানে 2 নাম্বার কার্বন থেকে শুরু করতে হবে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, বলো তো? 6 নাম্বারটা থাকবে রিং এর বাইরে, আর এইদিকে 1 নাম্বারটাও থাকবে রিং এর বাইরে। বুঝা গেল কথাটা? এক 1 নাম্বার কার্বন, আর কত নাম্বার? 6 নাম্বার কার্বন, মানে টার্মিনাল কার্বন গুলো দেখো রিং এর বাইরে। এবার 1 নাম্বার কার্বনে কি আছে? CH2OH, হ্যাঁ কি না? তাহলে আমি CH2OH লিখে দিলাম। 6 নাম্বার কার্বনে কি আছে? CH2OH, তাহলে 6 নাম্বার কার্বনেও আমি CH2OH লিখে দিলাম, বলো তো? এবার বাদ বাকি গুলো আমি করি। 2 নাম্বার কার্বনে ডবল বন্ড ও, ডবল বন্ড ও মানে, এবার মনে করো ও নিচে যেহেতু অলরেডি আমি CH2OH লাগিয়ে দিয়েছি, তাহলে ডবল বন্ড ওটা উপরে লিখি, হ্যাঁ কি না? 3 নাম্বার কার্বনে H হবে নিচে, OH হবে উপরে। 4 নাম্বার কার্বনে OH ডান দিকে আছে, তার মানে ওটা হবে নিচে, H টা হবে উপরে। 5 নাম্বার কার্বনেই গন্ডগোল, আগেরটাতেও আমি শিখেছি, এটাতেও শিখাচ্ছি, হ্যাঁ কি না? দাঁড়াও, এটা কি চলে যায় নাকি? যায়নি তো, ঠিক আছে। 5 নাম্বার কার্বনেও তোমার এখানে গন্ডগোল, যেটা নিচে আছে, যে যেটা বাঁ দিকে আছে ওটা রাখতে হবে নিচে H, আর OH টাকে রাখতে হবে তোমার উপরে। কিন্তু উপরে তো অলরেডি আমি 6 নাম্বার কার্বন লাগিয়ে রেখেছি, হ্যাঁ কি না? তাহলে ওটা চলে যাবে সাইডে OH। কিন্তু এই রিংটা কি কমপ্লিট হলো বলো? রিংটাকে কমপ্লিট করার জন্য তোমাকে কি করতে হবে? এখান থেকে হাইড্রোজেনটাকে বের করে নিয়ে এই ও এর সাথে লাগিয়ে দিতে হবে। তাহলে এই ও এর সাথে যদি লাগিয়ে দিই, তাহলে ডবল বন্ড একটা সরাতে হবে। সরিয়ে দিলে অক্সিজেনের একটা বন্ড দিয়ে এইচ এর সাথে লেগে গেল, তাহলে এইখানে হাইড্রোজেনটা আর থাকলো না, তাই কি না? তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, কার্বনেরও একটা হাত ফাঁকা হয়ে গেল। এই কার্বন এদের নিজেদের ফাঁকা হাত দিয়ে এটা রিংটাকে ফিল আপ করবে। এবার বুঝতে পারলাম ব্যাপারটা? তো এনিওয়ে, এটা হয়ে গেল তোমার ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজকে বলে ফিউরান সুগার। ফিউরান মানে এখানে দেখো রিং এর মধ্যে কয়টা কার্বন? 1 2 3 4। পাইরান মানে রিং এর মধ্যে 5টা কার্বন, আর ফিউরান মানে রিং এর মধ্যে 4টা কার্বন। তারপরে গ্লুকোজকে বলেছিলাম হেক্সোজ সুগার, হ্যাঁ কি না? হেক্সোজ মানে কি, এটার স্ট্রাকচারটা ছিল হেক্সাগোনাল,
কিন্তু এখানে স্ট্রাকচারটা কি পেন্টাগোনাল, এরকম হলে বলে পেন্টোজ সুগার। এরকম হলে কি বলে পেন্টোজ সুগার। বুঝতে পারছো ব্যাপারটা? শেয়ারের মাথা খারাপ হয়ে গেছে। ডান। আচ্ছা, এইবার ফ্রুক্টোজ তো তোমাদের বইয়ের মধ্যে নাই। ফ্রুক্টোজে আছে রাইবোজ, বইয়ের মধ্যে আছে কি রাইবোজ সুগার। তাহলে রাইবোজ সুগারটা আমি লাস্ট এক্সপ্লেন করে দিয়ে আমি মুভ অন করি। দেখো, আমাকে বলো রাইবোজ সুগারের মধ্যে কি কি আছে। এখানে একটা ও আছে, তাই কি না? তারপরে এইরকম একটা পেন্টাগোনাল রিং আছে। পেন্টাগোনাল রিং মানে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর একটা কার্বন দেখো রিং এর বাইরে আছে, ইয়েস অর নো? এবার এই কার্বনের নিচের দিকে কি আছে OH, তার মানে উপরের দিকে কি আছে H। এই কার্বনের নিচের দিকে কি আছে OH, তার মানে উপরের দিকে কি আছে H। এই কার্বনের নিচের দিকে কি আছে OH, তার মানে উপরের দিকে কি আছে H। এই কার্বনে নিচের দিকে কিছু নাই, তার মানে নিচের দিকে কি আছে H। আর OH টা অ্যাকচুয়ালি এখানে আছে, হ্যাঁ। আর এখানে কি থাকবে CH2OH। এখানে থাকলো CH2OH। এইটুকুনি ক্লিয়ার তো? এবার তোমাকে এটা করতে হবে কি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, আর বাইরে থাকলো এটা 5। এবার লিনিয়ার স্ট্রাকচারটা ড্র করো। এই যে 1, 2, 3, 4, এই হয়ে গেল তোমার 5। 5 নাম্বারটা আগে ফটাফট কমপ্লিট করে দাও। কি আছে CH2OH, ইয়েস অর নো? এবার আমাকে বলো অক্সিজেনের এর আগের গুলো থেকে কি শিখলাম, এখানে কি আর আগের থেকেই কি এই বন্ডটা ছিল? এই বন্ডটা কিন্তু আগের থেকে থাকে না, এইটা কিন্তু এরকম থাকে না। এখানে আগে কি ছিল হাইড্রোজেন ছিল, ইয়েস অর নো? ওই হাইড্রোজেনটা এই জায়গাটায় চলে আসছিল, ইয়েস অর নো? এখান থেকে আসছিল। ব্যাপারটা বোঝো? তার মানে 1 নাম্বার কার্বনে অ্যাকচুয়ালি ছিল এখানে এইচটা কিন্তু আগের থেকে ছিল না, ইয়েস অর নো? এই এইচটা কিন্তু আগে এখানে ছিল, তাহলে 1 নাম্বার কার্বনে যদি নিচের দিকে ও থাকে ডবল বন্ড হয়ে থাকবে। নিচের দিকে যদি ও থাকে ডবল বন্ড হয়ে থাকবে কি না? তাহলে নিচের দিকে আছে মানে ডান দিকে ও, এইদিকে এইচ। বলো এটা কোন গ্রুপ? এটা কোন গ্রুপ? অ্যালডিহাইড। এটা অ্যালডিহাইড গ্রুপ। তার মানে রাইবোজ সুগারও কোন ধরনের সুগার হলো? অ্যালডোজ সুগার হলো 1 নাম্বার। এইবার 2 নাম্বার কার্বনের নিচে আছে OH, মানে এইদিকে OH আর উপরে হয়ে গেল H। 3 নাম্বার কার্বনের নিচে OH, তার মানে এইদিকে OH, এইদিকে H। কিন্তু 4 নাম্বার কার্বনে তোমাকে কি গন্ডগোলটা করতে হবে, নিচে H থাকা সত্ত্বেও H টাকে রাখতে হবে বাঁ দিকে, আর OH টাকে রাখতে হবে ডান দিকে, তাই না? পরে কি হবে, এই OH এর H টা খুলে যাবে, খুলে গিয়ে এখানে এসে লেগে যাবে, আর এইখানে ডবল বন্ডটা সরে যাবে। এই অক্সিজেনের ডবল বন্ডটা সরে যাবে, এখানেও H টা সরে যাবে। সরে গিয়ে এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে যাবে, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাবে, হয়ে গিয়ে দুজনের সাথে দুজন লেগে যাবে। কি বোঝা গেল? তো লিনিয়ার স্ট্রাকচারের সাথে তুমি রিং স্ট্রাকচারের মিল অনেক সময় খুঁজে পাবে না, কারণ এখানে এই যে এই কার্বন গুলোতে গন্ডগোল থাকে, এই 4 নাম্বার 5 নাম্বার কার্বন গুলোতে গন্ডগোল থাকে। এখানে অ্যাকচুয়ালি আছে OH, কিন্তু এখানে OH খুঁজে পাবা না, এখানে পাবা কি বলতো ও। কেন? কারণ রিংটাকে কমপ্লিট করার জন্য এই H টা এখান থেকে খুলে গিয়ে এই 1 নাম্বার কার্বনের অক্সিজেনের সাথে গিয়ে লেগে গেছে। বুঝলা ব্যাপারটা? কষ্ট হলেও একটু বোঝার চেষ্টা করো। তাহলে এইবার আমাকে বলো এইখানে রিং এর মধ্যে কটা কার্বন? 1, 2, 3, 4। তাহলে 4টা কার্বন থাকলে যেন কি সুগার বলে? ফিউরান সুগার, হ্যাঁ কি না? তাহলে অ্যালডোজ সুগার কেন? কারণ অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে। ফিউরান সুগার কেন? কারণ রিং এর মধ্যে হচ্ছে তোমার 4টা কার্বন আছে। এবার রিং এর শেপটা কি, পেন্টাগোনাল না হেক্সাগোনাল? পেন্টাগোনাল, তার মানে কি বলবো পেন্টোজ সুগার। স্যার এই রাইবোজ কিসের মধ্যে থাকে? তোমার আরএনএ এর মধ্যে থাকে। কিসের মধ্যে? আরএনএ এর মধ্যে থাকে। স্যার ডিএনএ এর মধ্যে কোন সুগার থাকে? ডিএনএ এর মধ্যে সেম টু সেম এই সুগারটাই থাকবে। ডিএনএ এর মধ্যে সেম টু সেম এই সুগারটাই থাকবে। এখানে এইচ, এখানে OH, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনটা বাইরে, CH2OH। ফটাফট ড্র করে দিচ্ছি। খালি কি বলতো, আরএনএ এর পেন্টোজ সুগারের সাথে ডিএনএ এর পেন্টোজ সুগার, এই 2 নাম্বার কার্বনটাতে গন্ডগোল।
2 নাম্বার কার্বনে আরএনএ তে OH আছে, কিন্তু ডিএনএ তে OH থাকে না, ডিএনএ তে দুটোই H থাকে। কি বুঝতে পারলা? বাকি গোটাটাই সেম, ডিএনএ আর আরএনএ সুগার একেবারে সেম। তো ডিএনএ এর যেহেতু 2 নাম্বার কার্বনে ও থাকে না, তাই ওটাকে বলে 2' ডিঅক্সি রাইবোজ সুগার। কি বলে? 2' ডিঅক্সি সুগার। ওই জন্য ডিএনএ এর ফুল ফর্ম কি বলতো? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি কেন বলে? কারণ ওর সুগারের 2 নাম্বার কার্বনে ও থাকে না। ও, ডি মানে ডিভয়েড, আর ও অক্সি মানে কি? অক্সিজেন। ডিভয়েড অফ অক্সিজেন মানে অক্সিজেনটা থাকে না। অন দি আদার হ্যান্ড, আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। একই না? রাইবোনিউক্লিক অ্যাসিড মানে নর্মাল যেটা সুগার, যেখানে ওএইচ থাকার কথা ওটা ওএইচই থাকবে। খালি ডিএনএ তে ওএইচ না, তার বদলে কি থাকবে? এইচ, অক্সিজেন থাকবে না। তো ডি মানে কি বললাম? ডিভয়েড। আর অক্সি মানে কি বললাম? অক্সিজেন, ডিভয়েড অফ অক্সিজেন। তাই ডিএনএ এর ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কি ছোটবেলার পড়াগুলো এখন ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখো, আহ আর রাইবোজ সুগার হয়ে গেল, তুমি এগুলো শিখে গেলা। তুমি গ্লুকোজ শিখলা, রাইবোজ শিখলা, আর এক্সট্রা করে তুমি মাঝখানে ফ্রুক্টোজও শিখে গেলা। এক্সট্রা করে মাঝখানে ফ্রুক্টোজও তুমি শিখে গেলা। ডান। তাহলে এবার এগুলা দিয়ে আমরা পলিস্যাকারাইড বানাই। বাড়ানো দরকার। খালি জাস্ট বন্ড ফর্মেশন করে ছেড়ে দেবো। পলিস্যাকারাইডটা, আর পলিস্যাকারাইডটা কিছু নাই ওর। মেন জিনিস আমি শেখানো হয়ে গেছে, বুঝলা? মনোস্যাকারাইডেই ঝামেলা। এখানে মনোস্যাকারাইডেই ঝামেলা, পলিস্যাকারাইডে কোনো ঝামেলা নাই। স্যার, একটা গ্লুকোজের সাথে আর একটা গ্লুকোজ জোড়া লাগিয়ে দেখো তো। পলিস্যাকারাইড বানাচ্ছ যখন, তাহলে মনোস্যাকারাইড গুলো জোড়া লাগবে কিনা? হ্যাঁ কি না? এই যে দেখো তো, যদি মনে করো এটা একটা গ্লুকোজ, গ্লুকোজের তো তোমার হেক্সাগোনাল রিং হয়। এটা ছিল 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের নিচে OH, উপরে H, বাকি জায়গাগুলোতে কি আছে না আছে দেখার দরকার নাই। হলো তো? এই 1 নাম্বার, 2, 3, 4 নাম্বারটাও লাগবে, 4 নাম্বার কার্বনটাও লাগবে। 4 নাম্বার কার্বনের নিচে কি ছিল? 4 নাম্বার কার্বনের গ্লুকোজের নিচে ছিল OH, উপরে কি ছিল? H। এরকম সেম আর একটা গ্লুকোজ এখানে ড্র করি। এখানে 1 নাম্বার কার্বনে কি আছে? H, নিচে কি আছে? OH। আর 4 নাম্বার কার্বনে কি আছে? উপরে H, নিচে কি আছে? OH, তাই তো? এই দুটো গ্লুকোজকে জোড়া লাগাও তো স্যার। তোমাকে করতে হবে কি, এই দিক থেকে H নিতে হবে আর এই দিক থেকে OH নিতে হবে। নিয়ে তাহলে দুটো H আর একটা O মিলে কি হয়ে গেল? H2O হয়ে জল হয়ে বেড়ে গেল। তাহলে কার্বনের এই দিক থেকে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, হ্যাঁ কি না? আর এই দিক থেকে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এই দুটো ফাঁকা হাত দিয়ে এরা নিজেদের সাথে লেগে যাবে। আর এইটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এইটার নাম কি বললাম? গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এরকম করে মনোস্যাকারাইড মনোস্যাকারাইড লেগে 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 কি বানাবে বলো তো? পলিস্যাকারাইড। এবার স্যার কোশ্চেনটা হচ্ছে যে পলিস্যাকারাইড হোমোপলিমার হয় না হেটেরোপলিমার হয়? হ্যাঁ। বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা, প্রোটিন হোমো ছিল না হেটেরো ছিল? হোমো কেন বলছো? অ্যামাইনো অ্যাসিড গুলো কি সব সেম থাকে? আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড থাকে, হেটেরো ছিল। সারপ্রাইজিংলি পলিস্যাকারাইড হোমো পলিস্যাকারাইডও হয়, হেটেরো পলিস্যাকারাইডও হয়। স্যার, কোন হোমো পলিস্যাকারাইডের এক্সাম্পল স্টার্চ। হোমোপলিস্যাকারাইডের এক্সাম্পল কি বললাম? স্টার্চ। স্টার্চের মধ্যে কোন মনোমার থাকে, মনোস্যাকারাইড থাকে? অনলি গ্লুকোজ। অনলি গ্লুকোজ থাকে, এটা একটা হোমোপলিস্যাকারাইডের এক্সাম্পল হলো তো। আর তোমার হেটেরোপলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে তোমার এরাম, সরি সরি সরি, হোমোপলিস্যাকারাইড স্টার্চ হবে না, সেলুলোজ হবে, আমি ভুল বলেছি। হোমোপলিস্যাকারাইড হবে হচ্ছে তোমার সেলুলোজ। সেলুলোজ কিসের মধ্যে পাওয়া যায় বলো তো? প্ল্যান্টের
সেল ওয়ালে পাওয়া যায়, ওটা হচ্ছে তোমার শুধু গ্লুকোজ দিয়ে তৈরি, ঠিক আছে। উম ও স্টার্চও তো ছিল, হ্যাঁ স্টার্চও ছিল, সেলুলোজ হবে স্টার্চও হবে, ঠিক আছে। হেটেরোপলিস্যাকারাইডের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হেটেরোপলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে আহ কেরাটিন, আমাদের চুলে থাকে কেরাটিন। কেরাটিন একটা হেটেরোপলিস্যাকারাইড। কেরাটিনের মধ্যে তোমার গ্যালাক্টোজ থাকে, গ্লুকোজামাইন থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, অনেক কিছু থাকে। গ্যালাক্টোসামাইন, এটা একদম তুমি ইমাজিন করো যে এটা গ্লুকোজের মতনই একটা মনোস্যাকারাইড। হ্যালো, গ্যালাক্টোসামাইন থাকে, আর কি বললাম, গ্যালাক্টোজ থাকে, গ্যালাক্টোজ থাকে, এটাও ভাবো তুমি গ্লুকোজ ফ্রুক্টোজের মতো আর একটা অন্য মনোস্যাকারাইড। তো পলিস্যাকারাইড কিন্তু কি বলতো, হোমো হতে পারে আবার হেটেরো হতে পারে। ওটা যাই হোক, ওটা পরে দেখা যাবে, বইতে যা যা এক্সাম্পল আছে ওগুলাই করবা। আমাকে তুমি বলো দুটো মনোস্যাকারাইড লেগে কিভাবে পলিস্যাকারাইড হয়, ওটা বুঝতে পারছো কিনা, ওটা বুঝতে পারছো তো? মোট কথা জল বেরোতে হবে। পলিস্যাকারাইড কে কোথায় পাবা বলো? অ্যাসিড সলিউবল পুলে পাবা না অ্যাসিড ইনসলিউবল পুলে পাবা? এটার মলিকিউলার ওয়েট বেশি হবে না কম হবে? বেশি হবে। পলিস্যাকারাইড ইনসলিউবল প্যালেটের মধ্যে পাবা। এই যে অ্যাসিড সলিবিলিটি টেস্ট দেখে নিও, আগের দিনের ভিডিওটা আমি আজকে দিয়ে দিব, হ্যাঁ। অ্যাসিড ইনসলিউবল পুলে পলিস্যাকারাইড জলের মধ্যে ঘুলবে না, বা অ্যাসিডটার মধ্যে ঘুলবে না, তো এটা একটা ম্যাক্রোমলিকিউল। এটা কি হয়ে গেল, একটা ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রোমলিকিউলের মলিকিউলার ওয়েট কত হবে? মোর দ্যান 800 ডাল্টন। তাহলে গ্লুকোজ কে কি বলবো, মাইক্রো না ম্যাক্রো? মাইক্রো বলবো, কারণ গ্লুকোজ কিন্তু পলি না, গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড, তো ওটার মলিকিউলার ওয়েট অনেক কম, ওটা জলের মধ্যে ডিসলভ হয়ে যাবে। আচ্ছা, এবার পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইডস আর লং চেইনস অফ সুগার। দে আর থ্রেডস, লিটারালি এ কটন থ্রেড, মানে একটা মানে তুলার বলের মতো লাগবে অনেকটা। তো পলিস্যাকারাইডের বিল্ডিং ব্লকের নাম কি বললাম? মনোস্যাকারাইড। দেখো এই লাইনটা লেখা আছে যে কন্টেনিং ডিফারেন্ট মনোস্যাকারাইডস অ্যাজ বিল্ডিং ব্লক। যেমন আমাকে বলো সেলুলোজ, সেলুলোজের এই লাইনটাতে এইদিকে তাকায় থাকো, এইদিকে। সেলুলোজের মধ্যে লেখা আছে অনলি ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড, দ্যাট ইজ গ্লুকোজ। তাহলে সেলুলোজ হলো হেটেরো হলো না হোমো হলো বলো? হোমো হলো, কারণ একই ধরনের মনোস্যাকারাইড দিয়ে তৈরি, ইয়েস অর নো? এই যে হোমো পলিস্যাকারাইড, হোমো পলিমার। অন দি আদার হ্যান্ড স্টার্চ, স্টার্চের মধ্যে আবার লেখা আছে ভ্যারিয়েন্ট অফ দিস, বাট মানে স্টার্চ হচ্ছে সেলুলোজেরই আর একটা ভ্যারিয়েন্ট, কিন্তু ওটাকে প্ল্যান্ট স্টোর হাউস হিসাবে ইউজ করে অফ এনার্জি। মনে আছে না প্ল্যান্ট কোন ফর্মে ফুড স্টোর করে? স্টার্চ। তো স্টার্চও কিন্তু হোমোপলিস্যাকারাইড, স্টার্চও কিন্তু গ্লুকোজ দিয়েই তৈরি, স্টার্চও হোমোপলিস্যাকারাইড। তাহলে স্যার সেলুলোজও গ্লুকোজ দিয়ে তৈরি, স্টার্চও গ্লুকোজ দিয়ে তৈরি, তাহলে দুটার নাম কেন আলাদা হলো? ইয়েস অর নো? সেলুলোজও তোমার ইয়ে দিয়ে তৈরি, এই যে সেলুলোজও তোমার গ্লুকোজ দিয়ে তৈরি, এইদিকে একটা গ্লুকোজ, এইদিকে আর একটা গ্লুকোজ, এরকম পরপর অনেকগুলো গ্লুকোজ লেগে লেগে সেলুলোজ বানাচ্ছে। হ্যাঁ, আবার এইদিকে তুমি বলছো স্টার্চও তোমার গ্লুকোজ দিয়ে তৈরি, এই যে এটা একটা স্টার্চের স্ট্রাকচার, এখানেও তোমার পরপর পরপর গ্লুকোজ গুলো লেগে লেগে একটা স্টার্চ বানাচ্ছে। তাহলে সেলুলোজ আর স্টার্চের নাম আলাদা কেন হলো? দুটোই তো গ্লুকোজ দিয়ে তৈরি। তার কারণ হচ্ছে গ্লুকোজ সোজা হয়, গ্লুকোজের চেনটা কি বললাম, সোজা টাইপের হয়, বা খুব বেশি হলে একটু ঢেউ খেলানো বা একটু পেঁচানো হবে। কিন্তু স্টার্চের স্ট্রাকচার এই যে এরকম হয়, স্টার্চের স্ট্রাকচার কিরকম হয়, এরকম পেঁচানো হয়, এই ফর্মে প্ল্যান্ট ফুড স্টোর করে। এই যে যেমন দেখো এইখানে এই যে পটেটো, পটেটোর মধ্যে এই ফর্মে স্টার্চ স্টোর করে এই স্ট্রাকচারে, হ্যাঁ। তারপরে হচ্ছে আহ এটা সিম্পল স্টার্চ গ্রেন। তারপরে সি নাম্বারে দেখো হচ্ছে মেইজ, মেইজের মধ্যে এই ফর্মে স্টার্চ কে স্টোর করে। তারপরে হচ্ছে এই যে পি, মটরশুটি, ডি নাম্বার, পি, পি এর মধ্যে এই ফর্মে স্টার্চ কে স্টোর করে। কিন্তু দেখতে পাচ্ছ স্টার্চ গুলো রিং এর মতো। আর এবার বলো তো স্টার্চের সাথে আয়োডিন অ্যাড করলে কি যেন একটা কালার হয়, ছোটবেলায় পড়ছিলাম, ব্লু ব্ল্যাক কালার হয়। বা আমি খুব ইমপ্রেস, তোমাদের মনে আছে?
কেন হয় জানো এবার? এখন এই যে এখন এই ক্লাস 11-এ আসে শিখবা। স্টার্চের এরকম হেলিকাল স্ট্রাকচার হওয়ার জন্য আয়োডিন দিলে আয়োডিন এই হেলিক্সের ভিতরে আটকে যেতে পারে। বুঝতে পারলা? গ্লুকোজের মধ্যে হয় না, গ্লুকোজ বলি সরি, সেলুলোজের মধ্যে হয় না। কারণ সেলুলোজ এরকম পেঁচানো হয় না, ওখানে আয়োডিন আটকায় না। সেলুলোজটা সোজা টাইপের হয় বা অল্প একটু পেঁচানো হয়, ওখানে আয়োডিন আটকায় না। কিন্তু স্টার্চ এরকম হেলিকাল স্ট্রাকচার হওয়ার জন্য ওর মধ্যে আয়োডিনের মলিকিউল গুলো আটকে যায় জন্য ওটা ব্লু ব্ল্যাক কালার হয়। যাই হোক, তাহলে দুটোই কিন্তু হোমোপলিমার, দুটোই গ্লুকোজ দিয়ে তৈরি, খালি অ্যারেঞ্জমেন্টটা আলাদা, সেই জন্য আলাদা আলাদা নাম। এবার চলে আসো ইনিউলিন, এটাও একটা হোমোপলিমার। আর ইনিউলিনের মধ্যে শুধু কোন ইয়ে পাওয়া যায়, ফ্রুক্টোজ পাওয়া যায়। এর আগেরটা একটা মিস করে গেলাম। আর একটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনের মধ্যে গ্লাইকোজেন ফর্মে আবার কারা স্টোর করে? ফুড অ্যানিমালরা স্টোর করে, মানে আমরা স্টোর করি। কোথায় স্টোর করি বলো তো? লিভারে আমরা স্টোর। আচ্ছা, ইনিউলিন হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে এই যে দেখো, আমি তোমাকে এখন বলছি যে রাইট 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 রিডিউসিং, ঠিক আছে। ইনিউলিন, 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 হ্যাঁ। দেখো তো, আমাকে এবার একটা জিনিস বলো তো। ধরে নাও এটা একটা, আমি পলিস্যাকারাইড বানাচ্ছি, এদিকে তাকাও, বুঝতে পারবা না। এটা মনে করো ফার্স্ট, এটা মনে করো ফার্স্ট তোমার ইয়ে মনোস্যাকারাইড, এটা মনে করো লাস্ট মনোস্যাকারাইড, যদিও দুটা দিয়েই বুঝাচ্ছি এনিওয়ে। তো ফার্স্ট মনোস্যাকারাইডটা কোন দিকে আছে? আমার লেফট সাইডে আছে, ইয়েস অর নো? আর লাস্ট মনোস্যাকারাইডটা কোন দিকে আছে? তোমার রাইট সাইডে আছে। এবার যখন এই যে এখান দিয়ে H2O হয়ে বেরোয় যাচ্ছে বন্ড ফর্মেশন করার সময়, দুটো মনোস্যাকারাইড যখন জোড়া লাগবে, তখন এখান থেকে OH বেরোয় যাচ্ছে না, বলো তো? তাহলে ও বেরিয়ে যাওয়া মানে কি বলো? অক্সিজেন বেরিয়ে যাওয়া, অক্সিডেশন না রিডাকশন? রিডাকশন। তার মানে এই সুগারটা রিডাকশন হচ্ছে, ইয়েস অর নো? এই সুগারটা রিডাকশন হচ্ছে। আর এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে এই দিকের রিডাকশন হচ্ছে না, এইদিকে কি হচ্ছে বলা বলা যেতে পারে অক্সিডেশন হচ্ছে। এনিওয়ে, তো সেই জন্য রাইট সাইডের যে বা লাস্ট যে সুগারটা আছে তাকে বলে রিডিউসিং এন্ড। তাকে কি বলে? রিডিউসিং এন্ড। কোন পলিমারের পলিস্যাকারাইডের লাস্ট রাইট সাইডের, যেহেতু ওখানে থেকে অক্সিজেন বেরোয় যাচ্ছে, তাই ওটাকে কি বলে? রিডিউসিং এন্ড। আর ফার্স্টটাকে তাই বলে নন রিডিউসিং এন্ড। ফার্স্টেরটাকে কি বলে বললাম? নন রিডিউসিং এন্ড। এটা বুঝতে পারলা কিনা বলো? তাই দেখো এখানে এই লাইনটা লেখা আছে যে একটা পলিস্যাকারাইডের রাইট এন্ড কে বলে হচ্ছে রিডিউসিং এন্ড এন্ড লেফট এন্ড কে বলে হচ্ছে নন রিডিউসিং এন্ড। এখানে একটা কার্টুনের মতো দেওয়া আছে। এই যে দেখো, এইটা মনে করো একটা পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডের সাইড থেকে আর একটা পলিস্যাকারাইড এসে লেগেছে, যেখান থেকে খুশি লাগতে পারে হয়ে, এরকম মনে করো এটা একটা পলিস্যাকারাইড, তো এখানে তার সাথে লেগেছে আর একটা পলিস্যাকারাইড, তার সাথে লেগেছে আর একটা পলিস্যাকারাইড, তার সাথে আর একটা পলিস্যাকারাইড করে, এরকম করে তোমার কি বলতো একটা মানে কমপ্লেক্স স্ট্রাকচার বানিয়েছে। এনিওয়ে, এটা হয়ে গেল তোমার নন রিডিউসিং এন্ড, আর এই দিকটা হবে তোমার রিডিউসিং এন্ড। বুঝা গেল? আচ্ছা, এবার চলে আসো স্টার্চের স্ট্রাকচারটা কি বললাম আমি? ভেলিকাল, এরকম পেঁচানো টাইপের হয়, দেখালাম না এখনই? হেলিকাল, হেলিকাল সেকেন্ডারি স্ট্রাকচার। আর এই জন্যই ও কাকে যেন হোল্ড করতে পারে, দেখো কি লেখা আছে, আয়োডিন মলিকিউলকে হোল্ড করতে পারে। ওই জন্য স্টার্চের সাথে আয়োডিন রিয়াক্ট করে কোন কালার হয়? ব্লু কালারের হয়। কিন্তু সেলুলোজ করতে পারে না। কেন? কারণ সেলুলোজের মানে হেলিক্স গুলো মানে প্যাচ গুলো অতটা কমপ্লেক্স না বলেছে, ডাজ নট কন্টেন কমপ্লেক্স হেলিক্সেস এন্ড হেন্স ক্যান নট হোল্ড আয়োডিন। দারুণ কোয়েশ্চেন এটা, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে স্যার প্ল্যান্টের সেল ওয়াল যেন কোন পলিস্যাকারাইড দিয়ে তৈরি? সেলুলোজ। সেলুলোজ দিয়ে কি বানানো হয়? পেপার বানানো হয়। তারপরে হচ্ছে এক ধরনের মানে অ্যাকচুয়ালি সেলুলোজ গুলোকে বের করে এক ধরনের মানে কি বলতো মানে কি বলবো, একটা থকথকে পেস্টের মতো বানায়। প্ল্যান্টের সেলুলোজ গুলোকে বের বের করে একটা পেস্টের মতো বানায়, ওটাকে বলে প্ল্যান্ট পাল্প। হ্যাঁ, প্ল্যান্ট পাল্প বলে বা কটন ফাইবার বলে।
ওগুলো সেলুলোজয়িক হয়, মানে সেলুলোজ দিয়ে তৈরি হয়। তোমার যে পেপারের উপরে তুমি লিখছো ওটা নাথিং বাট প্ল্যান্ট পাল্প, যার মধ্যে শুধু সেলুলোজে ভর্তি। এর থেকেও বেশি আরো কমপ্লেক্স পলিস্যাকারাইডও হয়, যেমন মনে করো দে হ্যাভ অ্যাজ বিল্ডিং ব্লক অ্যামাইনো অ্যাসিড কেমিক্যালি মডিফাইড সুগার। হ্যাঁ, যেমন কোন কোন পলিস্যাকারাইড আছে যে আবার অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে লেগে থাকে বা অ্যামাইনো গ্রুপের সাথে লেগে থাকে, তাদেরকে বলে আবার অ্যামাইনো সুগার। যেমন গ্লুকোজ অ্যামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন, এগুলো হচ্ছে তোমার আরো কমপ্লেক্স পলিস্যাকারাইড। যেমন আর্থ্রোপোড, ওই যে মনে করো আরশোলার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়িয়েছি না, আরশোলা বা ইনসেক্টের এক্সোস্কেলিটন হয়, মানে বাইরে যে পাপড়ির মতো জিনিস দিয়ে ওদের বডির কভারিংটা তৈরি, হ্যাঁ কি না? ওইখানে বলো তো কোন পলিস্যাকারাইড থাকে? কাইটিন। বলো তো কাইটিন আর কোথায় পাওয়া যায়? ফাঙ্গাসের সেল বলেও কাইটিন পাওয়া যায়। ভেরি গুড। তাহলে এগুলো কিন্তু বেশিরভাগই হোমোপলিমার। স্যার আমাকে একটু গ্লুকোজামাইন আর এন গ্যালাক্টোজামাইনের স্ট্রাকচারটা একটু দেখাও তো। দেখো গ্লুকোজামাইন আর এন গ্যালাক্টোজামাইনের স্ট্রাকচার, এই যে এটা হয়ে গেল গ্লুকোজামাইন, এটা অ্যাকচুয়ালি ডি গ্লুকোজামাইন। এটা ডি গ্লুকোজামাইন মানে ডেক্সট্রা রোটেটরি, এরকম এল গ্লুকোজামাইনও হয়, তুমি এখানে ডি কে ইগনোর করো। তুমি দেখো এটা হচ্ছে গ্লুকোজামাইন। এর মধ্যে দেখো 2 নাম্বার কার্বনে কোন গ্রুপ লেগে আছে? NH2 মানে কোন গ্রুপ? অ্যামাইনো গ্রুপ। তার মানে তুমি যদি গোটাটা গ্লুকোজ, কিন্তু দেখো এটা সেম যে গ্লুকোজের স্ট্রাকচারটা বুঝিয়েছিলাম, হ্যাঁ কি না? তো গ্লুকোজ প্লাস অ্যামিন, গোটা স্ট্রাকচারটা কি হয়ে গেল? গ্লুকোজ অ্যামাইন। আর তারপরে আর একটা কি আছে বললাম? এন গ্যালাক্টোজ অ্যামাইন। এই যে এটা হচ্ছে এন গ্যালাক্টোজ অ্যামাইনের স্ট্রাকচার, এটা হচ্ছে এন গ্যালাক্টোজ অ্যামাইনের স্ট্রাকচার। তো খালি জাস্ট দেখে রাখো, এগুলো তোমার লাগবেও না, মুখস্থও করতে হবে না, একবার জাস্ট দেখিয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আজকে সুগারটা শেষ হয়ে গেল। চল।